শুভ সকাল সবাইকে। আপনারা দেখছেন আজ সকালের বাংলাদেশ। আপনাদের সাথে আছে আমি আকাশ ইসলাম। শীতের এই সকালে অনেকে হয়তোবা এখনো বিছানা থেকে ওঠেননি, হয়তো অনেকেই কর্মব্যস্ততার জন্য বেরিয়ে পড়েছেন নিজের কর্মস্থলে। সবার দিনটি ভালো যাবে এই প্রত্যাশা নিয়ে শুরু করছে আমাদের আজ সকালে বাংলাদেশ। দর্শক, প্রায় প্রতিদিন আমরা হাজির হই এই সকালবেলা ঠিক এই সময় আপনাদের জন্য আজ সকালে বাংলাদেশের আয়োজন নিয়ে। পুরো আয়োজনটি আপনাদের জন্য আমাদের সঙ্গে থাকুন। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের এই দিনে কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল তা নিয়ে একটি প্রতিবেদন। আজ মঙ্গলবার ৬ পৌষ ১৪২৮, ২১ ডিসেম্বর ২০২১, ১৬ই জমাদিউল আওয়াল ১৪৪৩। ১৮৪৯ সালের আজকের এই দিনে প্রথম মার্কিন স্কেটিং ক্লাব গঠিত হয়। ১৮৬২ সালের আজকের এই দিনে ইরান ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধ শুরু হয়। ১৮৫৮ সালের আজকের এই দিনে বিজ্ঞানী পিয়ের কুরি ও মারি কুরি তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন। ১৯৫৮ সালের আজকের এই দিনে দ্য গল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৬৪ সালের আজকের এই দিনে ফিলিস্তিন মুক্তি সংস্থা বা PLO গঠিত হয়। ১৯৬৮ সালের আজকের দিনে মহাশূন্যে প্রথমবারের মতো মানুষের পক্ষে চন্দ্র প্রদক্ষিণ সম্ভব হয়। ১৮০১ সালের আজকের এই দিনে সমাজ সংস্কারক প্রসন্নকুমার ঠাকুর জন্মগ্রহণ করেন। ১৮০৫ সালের আজকের এই দিনে ব্রিটিশ রসায়নবিদ টমাস গ্রাহাম জন্মগ্রহণ করেন। ১৮৫৮ সালের আজকের এই দিনে মরমী কবি হাসান রাজা জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালের আজকের এই দিনে সোভিয়েত নেতা ও রাষ্ট্রপ্রধান জোসেফ জন্মগ্রহণ করেন। ১৯১৪ সালের আজকের এই দিনে বাঙালি কবি ও সাহিত্যিক নবীনচন্দ্র দাশ মৃত্যুবরণ করেন। ১৯৬০ সালের আজকের এই দিনে মার্কিন গণিতবিদ ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক এরিক টেম্পল-বেল মৃত্যুবরণ করেন। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত আজ সকালের বাংলাদেশে। আজ সকালের বাংলাদেশের এই পর্যায়ে জানিয়ে দিব আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আজকের প্রধান দৈনিকগুলো আছে। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের দৈনিকগুলোতে কি কি বিষয় প্রাধান্য পেয়েছে। আমার হাতে এই মুহূর্তে আছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিনে যে বিষয়গুলো উল্লেখযোগ্য শিরোনাম হিসেবে পরিলক্ষিত হচ্ছে: কি করছে দূতাবাসগুলো, দিবস ও প্রটোকলে ব্যস্ত বিদেশে বাংলাদেশের মিশন, দেশের ইমেজ বৃদ্ধির তৎপরতা নেই, অভিজিতের খুনি ধরতে যুক্তরাষ্ট্রের পুরস্কার, জিয়া ও আকরামের বিষয়ে তথ্য দিলে দেওয়া হবে $৫০ লাখ। চলে যাচ্ছি আরেকটি দৈনিক কালের কণ্ঠে। দৈনিক কালের কণ্ঠে যে বিষয়টি উল্লেখযোগ্য পেয়েছে এবং যে বিষয়গুলো শিরোনাম হয়েছে: সঙ্গী সহ মেজর জিয়ার সন্ধানে পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের। এছাড়া কোনো ভেদাভেদ চাই না, নৌকাকে জেতাতে হবে বলেছেন দলীয় সভায় বলেছেন শেখ হাসিনা। ৫ ধাপে বিনা ভোটে ১৫৭৬ জনপ্রতিনিধি ইউনিয়ন পরিষদে নির্বাচিত, এ বিষয়টি প্রাধান্য পেয়েছে। চলে যাচ্ছি আরেকটি দৈনিক পত্রিকা, দৈনিক প্রথম আলোতে। দৈনিক প্রথম আলোতে প্রাধান্য পেয়েছে পরের বার আশা করি পারবো লারিসা। বাংলা চ্যানেল পারাপারে তার এই আশা সে জানিয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক দিকে যদি নজর দেওয়া হয়, চীনে কর ফাঁকি দেওয়ায় অনলাইন তারকাকে ১৭৮৫ কোটি টাকা জরিমানা এবং পাশাপাশি অভিজিতের ঘাতকদের তথ্য চেয়ে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা। বাংলা নিউজ 24, এসএসসি পরীক্ষার ফল ২৩ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে। এখানেও অভিজিতের বিষয়টি পরিলক্ষিত হয়েছে এবং গুরুত্ব সহকারে এসেছে। অভিজিতের খুনিদের তথ্য দিলে ৪৩ কোটি টাকা পুরস্কার। চলে যাচ্ছি আরেকটি দৈনিকে, এই মুহূর্তে আছে আনন্দবাজার পত্রিকা অনলাইন। তৃণমূলের নির্বাচনের খবর আছে। তৃণমূলের দাবি অন্তত ১৩৪, বিরোধীরা ১০ পেরোনোর আশায়, রাত পোহালে শুরু গণনা। এবারে ইংরেজি দৈনিক দ্য ডেইলি সান। সিম ক্লোনিং threatens public security. President hopes to reconstitute acceptable EC.
চলে যাচ্ছি আরেকটি ইংরেজি দৈনিকে, দ্য ডেইলি স্টার। প্লাস্টিক মিন্স ওরস এনিং, এছাড়া জিপি নেমস ওয়ান ফর ইসি ফর সার্চ প্যানেল। দ্য টাইমস অফ ইন্ডিয়া তে পরিলক্ষিত হয়েছে, লোকসভা passes pool reforms bill amid opposition protest over Aadhaar link। দর্শক, এই আজকের দৈনিক পত্রিকাগুলোর যে শিরোনামগুলো প্রাধান্য পেয়েছে সেই বিষয়গুলো জানিয়ে দিলাম ইংরেজি এবং বাংলা দৈনিকগুলোতে। এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হবেন একজন অতিথি। বরাবর মতোই আজকেও আমাদের সাথে যুক্ত হচ্ছেন একজন। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি হলেন অধ্যাপক ডক্টর AKM শাহনেওয়াজ, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জনাব শাহনেওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজ সকালের বাংলাদেশে। জনাব শাহনেওয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। প্রথমে যে বিষয়টি জানতে চাই, আজকের দৈনিক পত্রিকাগুলোই যে বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে, অভিজিতের খুনি ধরতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা। আলোচিত এই মামলা বা এই খুনের যে বিষয়টির এই যে ঘোষণা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে, এটি কি নতুন একটি মোড় বলা যায় কিনা, বা কিভাবে দেখছেন আপনি এই আলোচিত মামলার বিষয়টি বিস্তারিত জানাবেন? প্রথম তো বটেই, কালকে রাতে যখন টিভিতে শুনছিলাম একটু চমকে গিয়েছিলাম যে যুক্তরাষ্ট্র এতটা গভীরভাবে এই হত্যাকাণ্ডটাকে লক্ষ্য করেছে। এটা পজিটিভ একদিক থেকে তো বটেই। যদি সর্বক্ষেত্রেই নিরপেক্ষতার মাঝখানে দাঁড়িয়ে এই ধরনের ভূমিকা আন্তর্জাতিক মহল থেকে পালন করা হয়, তাহলে আমাদের দেশগুলোর মতো দেশ, যেখানে এই সংকটগুলো বিভিন্নভাবে আসে, চাপিয়ে দেওয়া হয় বা তৈরি হয়, সেগুলোকে সরকার তার সক্ষমতা দিয়ে তো চেষ্টা করেনি, কিন্তু এর যখন একটা আন্তর্জাতিকতা পেয়ে যায়, কারণ এই যে হত্যাকারী যারা, তাদের তো খুব একটা সন্ধান যে পর্যন্ত এতগুলো বছর চলে গেল পাওয়া গেছে তা তো নয়। ফলে এরা দেশ বা দেশান্তরে চলে যায় এইসব খুনিরা। ফলে এটা যদি খুনিকে খুনি হিসাবেই দেখে এবং সেটা একটা দেশের সংকট না ভেবে আন্তর্জাতিক সংকট ভাবা হয়, আর সেই বিবেচনায় যদি যুক্তরাষ্ট্রের এই চমৎকার একটি, আমরা বলবো বাহ্যিকভাবে যা দেখছি একটা পদক্ষেপ, এটা একদিকে যেমন আমাদের স্বস্তি দেবে, যারা ক্ষতিগ্রস্ত তাদের সান্ত্বনা দেবে, আবার অন্যদিকে যারা এই অপকর্মের সাথে যুক্ত থাকে, যে জঙ্গিবাদ তাদের শাখা বিস্তার করতে চায়, তারও কিছুটা চাপে পড়বে, সতর্ক হবে, বা নিজেদের নতুন করে ভাবাতে তাদের সাহায্য করবে যে তার পথ পরিবর্তন করা দরকার কিনা, সুপথ খোঁজার দরকার আছে কিনা। সেই সব নানা আঙ্গিকেই আমার মনে হয় যে খুবই তাৎপর্যপূর্ণ, এবং সেই তাৎপর্য বোঝাই যাচ্ছে যে আজকে প্রায় সকল সংবাদ মাধ্যম এটাকে তাদের সংবাদে স্থান দিয়েছে গুরুত্বের সাথে। এবং আমি মনে করি যে এই ধারাটি আমরা পজিটিভলি গ্রহণ করে এবং সেই সুফলটি ত্বরান্বিত করায় আমাদের যদি কিছু করণীয় থাকে, আমাদের সরকারের এবং বিভিন্ন সংস্থার যদি করণীয় থাকে, তারা যদি আরো সক্রিয়ভাবে সেই পদক্ষেপগুলো গ্রহণ করেন, তাহলে এর একটা ভালো ফল আসবে বলে এখনকার এবং ভবিষ্যতের জন্য আমি মনে করি। যে আসলে খুব দারুণ বলেছেন। আমি যদি আরেকটি বিষয় পরিলক্ষিত করতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সামনে তিনি কোনো ভেদাভেদ চান না। আমরা এর আগেও দেখেছি নারায়ণগঞ্জ সিটি নির্বাচন হলে একটি উত্তপ্ত অবস্থা থাকে বা অন্তকোন্দলই থাকে আওয়ামী লীগের ভিতরে, এবং যে বিষয়টি আমরা সবসময় দেখে থাকি। এই বিষয়ে প্রধানমন্ত্রীর আদেশের পর এবার কি আশা করা যায় কিনা, এর একটু ভিন্ন রূপ আমরা দেখতে পাবো কিনা, কি বলছেন? আমার তো এটা ভাবতে বলতে আরো একটু বেশি ভালো লাগবে, এই জন্য আমি নারায়ণগঞ্জের ছেলে বলে আমার তো অবজারভেশন একটা এমনিতেই আছে যে নারায়ণগঞ্জের রাজনীতি একটা ঐতিহ্যবাহী অঞ্চল নারায়ণগঞ্জ, এবং যে কারণে নারায়ণগঞ্জের মধ্য দিয়ে একটা বাংলাদেশের একটা সম্ভাবনার জায়গা খুলে যেতে পারে এবং খুলে যাবে, আমরা এটা বিশ্বাস করি। আর নারায়ণগঞ্জের রাজনীতি, আসলে রাজনীতির হাত ধরেই তো আমাদের নানা অগ্রগতির ব্যাপারটি শেষ পর্যন্ত ঘটে, এবং সেই কারণে নারায়ণগঞ্জের রাজনীতিতে দুটো পক্ষ খুবই দৃশ্যমান। সেই দুটো পক্ষ যদি যদি কেন আমরা প্রত্যাশা করব তারা দুই পক্ষই
সবার আগে যদি আহ, দেশের আহ, অঞ্চলের এলাকার উন্নয়নের কথা ভাবি, তাহলে নারায়ণগঞ্জকে একটা আদর্শ জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব, কিন্তু সেটা বিভিন্ন ক্ষেত্রে ঘটেনি, অতীতেও ঘটেনি, এখনো দেখছি না। এবং কিছু কথা প্রচলিত আছে, আমি জানি না যে সে রাজনীতিটা কোন পর্যন্ত চলে যায়। যেমন বর্তমান মেয়র অনেক চেষ্টা করে, দীর্ঘদিনের নারায়ণগঞ্জবাসীদের একটা দাবি ছিল, তিনি সেটাকে অ্যাড্রেস করেছেন এবং তার নানা রকম দায়িত্বগুলো পালন করেছেন। যে 5 নম্বর ঘাট যেটা বলে নারায়ণগঞ্জে, সেখান থেকে একটা সেতু, এটা দীর্ঘদিনের দাবি, এটা পাশ হয়েছে একদিকে, আমরা দেখলাম বেশ কয়েক বছর আগে এটার অর্থ বরাদ্দ যা যা করণীয় অনেকটা কাজই করা হয়েছে, কিন্তু কাজ হচ্ছে না। এখন শোনা যাচ্ছে সেখানেও নাকি দুই পক্ষীয় রাজনীতির একটা ব্যাপার, কে করে ফেললে কার কৃতিত্ব বাড়বে কার কমবে, এই যে ছোটখাটো ব্যাপার যেটা জনস্বার্থকে উপচে দিয়ে বা পাশ কাটিয়ে নিজেদের গোষ্ঠী স্বার্থ, রাজনৈতিক স্বার্থ পালনের ব্যাপার যদি থাকে, আমি জানি না, এগুলো হয়তো অতটা যা শোনা যায় তা হয়তো নয়, এরকম বিশ্বাস করতে ভালো লাগে। জনকল্যাণটাকে সামনে রেখে দুই পক্ষই কিন্তু আওয়ামী লীগের কাছের মানুষ, এবং সেটাই বোধহয় মাননীয় প্রধানমন্ত্রী লক্ষ্য করেছেন, এবং অতীত অভিজ্ঞতা, বর্তমানে তার কাছে যে তথ্য সূত্রগুলো আছে সেগুলো সামনে রেখেই তিনি এই বার্তাটি দিয়েছেন। এই বার্তাটি খুবই দরকার ছিল। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, কারণ এই বার্তার মধ্য দিয়ে যদি, কারণ একটা ভীতি তো আছে, এবার যে নির্বাচন স্থানীয় পর্যায়ে হয়ে আসলো, ইউনিয়ন পরিষদ ইত্যাদি, সেগুলো খুব যে স্বস্তি দিয়েছে আমাদের তা তো নয়। প্রচুর রক্তপাত হয়েছে, প্রচুর খুনোখুনি হয়েছে, এবং সেটা প্রায় প্রায় সবগুলি বলবো যে আওয়ামী লীগের ভেতরকার অন্তর্দ্বন্দ্ব, বিদ্রোহী গ্রুপ আর যারা সরকারি নমিনেশন পেয়েছে, আওয়ামী লীগের নমিনেশন পেয়েছে, তাদের মধ্যেই এই রক্তারক্তি ঘটেছে। সুতরাং এই প্রবাহ নিয়েই বোধহয় একটা শঙ্কা কাজ করেছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, বা তার গোয়েন্দা রিপোর্ট গুলো হয়তো সেরকম কথা বলতে পারে। সেই জন্যই এবার একটু আগে ভাগে, যেটা আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচনে বরাবরই ভেবেছি, একটু আগে থেকে কেন সরকার পক্ষ এবং দলীয় পক্ষ সতর্ক থাকেনি, যদি আরেকটু সতর্ক থাকতো অনেক কিছু হয়তো এড়ানো যেত। এই কথা কিন্তু বেশ প্রচারিত হচ্ছে, বলা বলি হচ্ছে। সেই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, এইখানে আগে থেকেই যে সতর্ক হয়েছে এবং সতর্ক বার্তা স্বয়ং প্রধানমন্ত্রী দিয়েছেন, আওয়ামী লীগ প্রধান দিয়েছেন, সেটা আমি মনে করি খুবই ইতিবাচক, এবং সেটা আমরা দেখতে চাই যে রাজনীতিবিদরা সতর্ক হয়েছেন, তারা ঠিক দায়িত্ব পালন করছেন তাদের আচরণের মধ্য দিয়ে, আবার সরকারের যে এজেন্সি গুলো আছে তাদেরও সক্ষমতা দেখাতে হবে। আমরা চাই না একটি রক্তপাতের ঘটনা ঘটুক, একটি অরাজকতার ঘটনা ঘটুক, এই প্রত্যাশা করি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের কথা বলছিলাম, আপনি বলছিলেন ইউপি নির্বাচনের কথা বলছিলেন। পঞ্চম ধাপে প্রায় ইউপি নির্বাচন হয়ে গিয়েছে। আমরা দেখতে পাই যে প্রতিবারের মতো এবারও গুম খুন এবং অনেক আহত এবং নিহতের ঘটনা। আসলে এই সংস্কৃতি বা এই যে বলা যায় এটি যে একটি চলছে, এই ধারা থেকে বের হওয়ার উপায় কি? এবং এমনও দেখা যায় নিজ দলের বিদ্রোহী প্রার্থী বা নিজ দলের আরেকজন অপর পক্ষকে ঘায়েল করার প্রবণতা, এই যে একটি চলছে বিষয়, এই বিষয় থেকে আসলে উত্তরণের উপায় কি? দেখুন, রাজনৈতিক দলগুলো যারা সংশ্লিষ্ট থাকে, তারা যদি সতর্ক না হয়, তারা যদি একটা সৎ ভাবনায় না আসে, তাহলে কিন্তু এ থেকে বেরোনো যাবে না। কিন্তু আমি কিন্তু লক্ষ্য করছিলাম এবার, এবং তাতে আমার আশঙ্কা আছে যে সেই সততা রাজনীতি বা সরকার পক্ষ দেখাতে পারবে কিনা। সরকার পক্ষ শব্দটা এই জন্য বললাম যে আমি দেখেছি যে বিভিন্ন সময়, আপনারা সবাই শুনেছেন যে সরকারি দায়িত্বপূর্ণ ব্যক্তিবর্গ বা রাজনৈতিক নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, তারা যখন বিভিন্ন জায়গায় খুনাখুনি হচ্ছে, সেই সব সাংবাদিকদের প্রশ্নের মুখে তারা বলছেন যে এটি হয়, এই ধরনের কথা আর কি, যে এগুলো বরাবরই হয়ে আসছে, অতীত হয়েছে ইত্যাদি। এটি শুনতে কিন্তু আমাদের ভালো লাগে না, এগুলো কি যথার্থ কথা বলে মনে হয় না। হয়েছে বলেই কি হতে থাকবে? তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ তো হচ্ছে, দায়িত্বশীলদের কাজ হচ্ছে এই সংস্কৃতি অপসংস্কৃতি থেকে সরিয়ে আনা দেশকে, দেশবাসীকে এবং পরিবেশকে। সেটার দায়িত্বশীল কথা হবে। হয় তাই হচ্ছে, তাহলে কি খুন হচ্ছে, খুন হবে,
এটা তো কোনো দায়িত্বশীলতার জায়গা থেকে হয় না। এই শব্দ চয়ন এবার বারবার আমি যখন শুনেছি, আমরা যখন শুনেছি, আশঙ্কা হয়েছে সত্যি আমরা এ থেকে বেরোতে চাই কিনা। যারা বেরোনোর জন্য পথ নির্দেশ দিবেন, পথ তৈরি করবেন, তারা যেদিন দৃঢ়ভাবে বলতে পারবেন যে না, এবার যা হয়েছে আর একটি সংঘাত আমরা চাই না, হতে দেব না, এবং আমরা দলীয়ভাবে সেই শাসনের রাশ টানবো, তারপরেই এটার ফয়সালা হবে। না হলে এই ধরনের শব্দ চয়ন যতদিন হবে দায়িত্বশীলতার জায়গা থেকে, আমি বিশ্বাস করি না এই সংকট থেকে আমরা বেরোতে পারবো। ধন্যবাদ। আমি যদি একটু পিছনে ফিরে যাই, অভিজিতের হত্যার ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে পুরস্কার ঘোষণার বিষয়টি এসেছে এবং এর আগেও এসেছে র্যাবের প্রধান কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা। আবার এমন একটি রিপোর্টে দেখা গেছে যে বাংলাদেশে সন্ত্রাসবাদ এবং অন্যান্য সমস্যা অনেকটা নিয়ন্ত্রণ এসেছে। আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একের পর এক এই ধরনের বিভিন্ন ধরনের পররাষ্ট্র দপ্তর থেকে যে নিষেধাজ্ঞা বলা যায়, পুরস্কার ঘোষণা, এই সার্বিক বিষয়টি আসলে কিভাবে দেখছেন, আমি যদি সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই। আমি দেখুন, এগুলো হচ্ছিল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, তার প্রতিক্রিয়ায় আমাদের দায়িত্বশীলদের বা সরকার পক্ষের কথা সবই শুনছিলাম, লক্ষ্য করছিলাম। কিন্তু আমার মনে হয় যে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র ইত্যাদি নানা শব্দ আছে, কিন্তু এটা তো সত্য যে যে সংকটগুলো তৈরি হয়েছে বা যে কারণে র্যাবের প্রতি নিষেধাজ্ঞা, সেই সব কারণ কি একেবারে বস্তুনিষ্ঠতা বাইরে? তা কিন্তু নয়। আমাদের এখানে যেভাবে সন্ত্রাস দমনের ভিন্ন পথ অবলম্বনের চেষ্টা করা হয়েছে, কখনো কখনো হয়তো তার বাইরে যাওয়ার উপায় থাকে না, সেটা আলাদা কথা। কিন্তু এই যে অতিরিক্ত বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ইত্যাদি যেগুলো তারা হাইলাইট করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র, সেগুলো তো হচ্ছে, এবং এগুলো থেকে বেরিয়ে আসতে হলে আসল জায়গাটাতে আমরা হাত দিচ্ছি না। আমরা যদি গণতন্ত্রকে সঠিকভাবে ব্যবহার করতে না পারি, প্রয়োগ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের সুশাসন প্রতিষ্ঠিত হবে না। আর এগুলো যদি না হয় তাহলে নৈরাজ্য কিন্তু থাকবে। এই নৈরাজ্য নানা দিক থেকে থাকবে, সেটা আমরা দুর্নীতি থেকে শুরু করে এই যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংকট বলবো না, বাহিনীকে যে অনুমোদন দিয়ে যেভাবে দমন করার চিন্তা করা হয়, কখনো কখনো তা। জি জনাব শাহনেওয়াজ, আপনার ক্যামেরাটি অফ হয়ে গেছে, একটু দেখবেন কাইন্ডলি। ক্যামেরাটি আপনাকে শুনতে পাচ্ছি আমরা, বাট দেখা যাচ্ছে না। জি পেয়েছি, জি বলুন আপনি। হয়তো কিছুটা উপায় থাকে না, সরকারের কিছু শক্ত ডিসিশন নিতে হয়, কিন্তু সার্বিকভাবে যদি প্রশ্নগুলো হতেই থাকে, যে কারণে আমরা আন্তর্জাতিক জায়গা থেকে যদি আমেরিকার কথা বলি, তারা নিষেধাজ্ঞা ইত্যাদি জারি করছেন, এটা কিন্তু পক্ষ থেকেই আগে বলতে হবে, নিজেকে আগে প্রশ্ন করতে হবে যে আমাদের কিছু সংকট, এবং এই সংকটগুলো একটা দুটো কেস দিয়ে হয় না, এটা হচ্ছে সার্বিক ব্যবস্থাপনা। ওটাই বললাম, ডেমোক্রেসি এবং সুশাসন দুটো খুব পাশাপাশি চলে। এগুলো যদি সত্যি আমরা এস্টাবলিশ করতে পারতাম, বা আমাদের শক্তিশালী পক্ষগুলো সাহস করতো, রাদার এই কথাই আমি বলতে চাই, সেই রকম সাহস যদি থাকে তাহলে কিন্তু এর অনেক কিছু থেকে আমরা বেরিয়ে আসতে পারি, এবং আমাদের পক্ষে কথা বলার মতো জায়গা আন্তর্জাতিক ক্ষেত্রেও এইসব ক্ষেত্রে হবে। এগুলো ছাড়া শুধু শুধু জবাব পাল্টা জবাব দিয়ে কিন্তু এর কোনো সুরাহা হবে বলে আমি মনে করি না। জি জি জনাব শাহনেওয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অনুকূল পরিস্থিতির কারণে সুদূর সাইবেরিয়া থেকে আসা শীতল বাতাসের প্রবাহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে, যে কারণে উত্তরাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। আজ থেকে গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, কুড়িগ্রাম, নওগাঁ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল ও যশোরে মৃদু থেকে মাঝারি মাত্রায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। 25 ডিসেম্বরের পর্যন্ত শীতের তীব্রতা একই রকম থাকতে পারে, এরপর তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামীকাল থেকে দক্ষিণাঞ্চলের রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে দেশের অন্যান্য স্থানে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা কুয়াশা পড়তে পারে।
দর্শক, এই মুহূর্তে জানিয়ে দিতে চাই আজকে বিভাগীয় শহরগুলো সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত হতে পারে। প্রথমেই যদি ঢাকা বিভাগের দিকে আমরা নজর দিই, ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 24.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13.8 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে 23.8 এবং সর্বনিম্ন 12.0 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে 24.3 এবং সর্বনিম্ন 8.3 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে 23.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 8.3। খুলনা বিভাগে 22.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 7.6 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে 26.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13.3 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগে 24.5 সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে এবং সর্বনিম্ন 9.2 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ময়মনসিংহ বিভাগে 25.3 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 10.3 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এই মুহূর্তে জানিয়ে দিতে চাই আজকের সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়সূচি। আজকের সূর্যোদয় হচ্ছে ভোর 6টা 36 এবং আজকের সূর্যাস্ত হবে সন্ধে 5টা 16। নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সর্বপ্রথম মেষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে আপনাদের গৃহবাড়ি সাজ রব করবে, এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হবে, যার ফলে গোটা পরিবারে খুশির বার্তা দেবে। এমনকি কর্মস্থলে একটা আনন্দের পরিবেশ বিরাজ করবে, সেই সঙ্গে অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে, এমনকি ব্যবসার বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। তাছাড়া বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসতে পারে, এমনকি দীর্ঘদিনের মন্দা ব্যবসা চাঙ্গা হয়ে উঠতে পারে। সেই সঙ্গে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দুপশলা সম্পত্তি ক্রয়ে সহায়ক ভূমিকা পালন করতে পারে। শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে। সন্তান সন্ততিদের কেরিয়ার, অধ্যয়ন এবং স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে, এমনকি ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। তাছাড়া দূর থেকে আসা কোনো সংবাদে গোটা পরিবারে খুশির বার্তা দেবে, এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা করে তুলবে। জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও প্রচুর সহযোগিতা পাবেন, তবে 2 চাকার বাহন বর্জন করতে হবে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে যাদের প্রেমে ফাটল ধরেছে, বন্ধুত্বে ভাঙন ধরেছে, এমনকি কর্মস্থলে অশান্তির পরিবেশ বিরাজ করছিল, অংশীদারদের সাথে মতানৈক্য ছিল, এগুলো পুনরায় জোড়া লাগিয়ে দিতে পারে, যার ফলে মনোবল কিন্তু বৃদ্ধি পেতে পারে। এমনকি বিশেষ করে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আকস্মিক আসতে পারে, বা পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভুগতে হতে পারে, বা হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। তথাপিও দিনটি সুর সঙ্গীত, গান বাজনা বা আঁকা লেখা নিয়ে মৌজ মস্তিতে কাটাবেন। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে, এমনকি না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে যাদের দীর্ঘদিন ধরে কোনো কাজবাজ আটকে আছে সেগুলো সচল হয়ে উঠবে, পাওনা টাকা আদায় হবে, এমনকি ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম 10 গুণ ফুলে ফেপে উঠতে পারে। তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলতে পারে। অবশ্য লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তবে উপহার কোডও কোনা দিয়েও কম পাবেন না। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, এমনকি বিদেশ গমনের স্বপ্ন পূর্ণ হবে। তাছাড়া শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, এমনকি শিক্ষার্থীরা ইতিহাস গড়তে সক্ষম হবেন। সেই সঙ্গে সন্তানদের শরীর স্বাস্থ্য ও আচরণগত ব্যাপার নিয়ে একটু তীক্ষ্ণ নজর রাখতে হবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে দুর্যোগের কালো মেঘ দূরীভূত হবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে, যার ফলে দীর্ঘদিনের লালিত স্বপ্নসাৎ বাস্তবায়নের দিকে ধাবিত হবে। যারা নতুন গৃহ
গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, দোকানপাট, এমনকি যানবাহন ক্রয় এবং বিক্রয়ের স্বপ্নে বিভোর আছেন, তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। সেই সঙ্গে সুনাম, যশ, প্রতিষ্ঠা উত্তরোত্তর বাড়তে থাকবে। এবার ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে পথ চলতে সতর্ক থাকতে হবে, বিশেষ করে ডাইনে বামে সামনে পিছিয়ে নজর রাখতে হবে। সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ, মোবাইল বা মূল্যবান কোনো দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের কিছু অনুসরণ করতে পারে। তাছাড়া প্রতিটা পদক্ষেপে ভুল সিদ্ধান্ত নিতে পারেন, সেই ভুলের মাসুল কিন্তু আপনাদেরকে গুনতে হতে পারে। তাই তো রাগ, জেদ, ক্রোধ, অহংকার বর্জন করতে হবে। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, অচিরেই বিবাহের টঙ্কার পেজে উঠবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। তাছাড়া আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য মিলিয়ে আপনার নিট অ্যান্ড ক্লিন একটি দিন উপহার হিসেবে পাবেন। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শরীর স্বাস্থ্য আকস্মিক খারাপ হয়ে পড়তে পারে, কোনো কাজে মন বসানো কঠিন হবে, যার ফলে শ্রমিক কর্মচারীরা সুযোগের সদ্ব্যবহার করতে পারে। তাছাড়া গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনাদের গোপন প্রেম, অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস করে দেওয়ার চেষ্টা করতে পারে। তাছাড়া অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, এমনকি বিশেষ করে দূর থেকে আকস্মিক কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, যেটা গোটা পরিবারের মনকে ভেঙে চুরমার করে দিতে পারে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম এবং ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে, যার ফলে লাইফ স্টাইল বদলে দেবে। এমনকি পিতামাতার কাছ থেকেও প্রচুর সাহায্য, সহযোগিতা এবং আশীর্বাদ প্রাপ্ত হবেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ হাতে আসবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করবেন, উচ্চ শিক্ষার্থীর বিদেশ গমনের স্বপ্ন পূর্ণ হতে পারে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন, এমনকি ধর্ম প্রচার ও ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার বিশেষ সম্ভাবনা রয়েছে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই।